নমস্কার। আজকের ভিডিওটা আমি বাংলাতে করতে চাইলাম, কারণ আজকে যেখানে আমি যাচ্ছি আপনাদের সবাইকে নিয়ে, তিনি হলেন বাংলা সাহিত্যের একজন অনন্য সাধারণ মনীষী। তার নাম হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার যে বসত বাড়ি হুগলি জেলায়, তিনি দেউলটি গ্রামে রিটায়ারমেন্টের পর বেশ কিছু তার শেষ সময়টা তিনি এখানে কাটিয়েছিলেন। তো সেখানেই আমরা এই শীতকালে ঘুরতে গিয়েছিলাম। খিরাই থেকে খুবই কাছে, গাড়ি নিয়ে যদি যেতে চান তাহলে মোটামুটি 0.26 কিলোমিটার লাগে। গুগল করে নিতে পারেন। আরও অনেক রকম অপশান আছে, যেটা কলকাতা থেকে ডাইরেক্ট আমরা দেউলটিতে যেতে পারি। আর এতে অনেক গাড়ি ছাড়া খুবই সহজে এবং অল্প খরচে ঘুরতে যাওয়ার একটা খুব সুন্দর জায়গা। সেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার সাথে সাথে একটা অস্বাভাবিক একটা অনন্য সাধারণ একটা ফিলিংস হয়েছিল, অনুভূতি হয়েছিল, যেটা আমার প্রথমবার। কেননা আমি খুব একটা পড়ুয়া কখনোই ছিলাম না, বিশেষ করে বাংলা বই বা কোনো ভাষার বই পড়া এই সমস্ত কিছু আমার মধ্যে কোনো দিনই নেই। কিন্তু যেটুকু ক্লাসের বই সেটুকু পড়াশোনা করতে হয়েছে। সেখানে যাওয়ার পর কোনো লেখকের বাড়িতে তার সমস্ত ব্যবহারের জিনিস নিজের চোখে দেখতে পাবো, এই কথাটা ভাবলেই খুব শিহরণ জাগে। সত্যি সেটা আমি অনুভব করেছিলাম সেখানে যাওয়ার পর। তো খিরাই থেকে, যেহেতু খিরাইটা একটা গ্রাম বাঁধের ওপর, তো একটু রাস্তা সাবধান, একটু উঁচু খাড়া ঢাল, তো গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। কিন্তু দেউলটির রাস্তা অত্যন্ত ভালো। হুগলি জেলার সাধারণ মানুষ এত সহজ সরল, এত মিষ্টি স্বভাব তাদের। আমার সত্যি সেই দিনটা খুব ভালো কেটেছিল। একটু জিজ্ঞেস করেছি একজন টোটোওয়ালা, তার প্যাসেঞ্জার সহ, উনি যেভাবে সকলে মিলে আমাদের সাহায্য করেছিল রাস্তাটা দেখিয়ে দিতে, কারণ আমাদের যে পৌঁছতে বেশ বেলা, 3টে থেকে বেশ মোটামুটি 3:30 এরকম হবে। সকলে তখন দুপুরের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছে, রাস্তাঘাট প্রায় ফাঁকা। তবুও ওই টোটো যে চালক দাদা ছিলেন এবং তার গাড়িতে যে সমস্ত যারা ওই সময় গাড়িতে যারা যাত্রা করছিলেন, সকলে আমাদের খুব ভালোভাবে সাহায্য করেছে। তো আমরা খুব সহজেই সেখানে শরৎ কুটিরে পৌঁছে গেলাম। শরৎ কুটির যাওয়ার পথে একটা খুব সুন্দর জিনিস আমি লক্ষ্য করেছি। অত্যন্ত গ্রাম্য এই এলাকায় দুটো খুব ছোট ছোট সুন্দর রেস্টুরেন্টের নাম, সেটা হচ্ছে শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন। বেশ অদ্ভুত না? আচ্ছা, এবার আমরা পৌঁছে গেলাম শরৎ কুটির ভেতরে। এই যে দেখুন কি সুন্দর প্রবেশপথ, বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে জায়গাটাকে মেনটেন করা হয়েছে। তো একজন ভদ্রলোক আছেন যিনি আমাদের সমস্ত বিষয়টাকে বোঝাচ্ছিলেন, কোথায় কোন ঘর, এখানে কারা থাকতেন, তিনি কে এবং তার সঙ্গে শরৎ কুটিরের কী সম্পর্ক, সমস্ত কিছু মন দিয়ে সকলে শুনছিলাম। আর বেশ ফাঁকা ফাঁকা পরিবেশটা, একদম লোকজন ছিল না। তো এটা হয়তো খুবই ভাগ্যের ব্যাপার যে সেই দিন ভিজিটার্স খুব কম ছিল। আমি আস্তে আস্তে পুরো জায়গাটা খুবই ছোট, এমন না যে বিশাল বড় এরিয়া, তা না। আপনারা গেলে শান্তি মতো ঘুরতে পারবেন, কোনো পরিশ্রমও হবে না। ছোট জায়গা, কিন্তু খুব একটা বেশ প্রাকৃতিক পরিবেশটা এত শান্ত, এত সুন্দর, একটা খুব ভালো অনুভূতি হয়। তো এখানে গেটের বাইরে ছোট ছোট কিছু দোকানি বসেছিলেন, কেউ ফুল বিক্রি করছে, কেউ ডাবওয়ালা ডাব বিক্রি করছে। তো সেখানেও মেলার মতন গিজগিজে ভিড় আমি দেখিনি। খুবই ভালো লাগছিল ব্যাপারটা। এমনিতে কোনো একটা জায়গায় ঘুরতে গেলে এত লোক গিজগিজ করে, আমার সেই ব্যাপারটা পছন্দ হয় না, কেন যেন জানি না। তো এই শান্তির পরিবেশে নিজেকেও খুঁজে পাওয়া যায়, নিজের সাথে কথা বলা যায়, আর জায়গাটার সাথে নিজের কমিউনিকেশন করা যায়। আমি যেখানে যাচ্ছি, সেই জায়গাটা যেখানে আমি ঘুরছি দেখছি, সেই জায়গাটা
মানে আমি বইয়ে পড়া সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে রিলেট করার চেষ্টা করছিলাম। তো এখানে প্রবেশের কোনো মূল্য নেই, কোনো প্রবেশ মূল্য লাগে না। টাইমিংস আছে, সকালবেলায় 12টা পর্যন্ত, মানে 10টা থেকে 12টা পর্যন্ত আপনারা ঢুকতে পারবেন, তারপরে কিছুটা সময় বিরতি, আবার 3:30 থেকে আবার ঢোকার অনুমতি। তো তারপর ভিজিটাররা আবার ঢুকতে পারে, কিন্তু ফটোগ্রাফি করতে বারণ করা হয়। আমি পারমিশন নিয়েছিলাম, যে দাদা ছিলেন তো সেইটুকু আমাকে অনুরোধ করেছিলাম, তো দিয়েছিলেন। উনি ভীষণই নম্র ভদ্র, কোনো টাকা পয়সার চাহিদাও করেননি। তো আসার সময় খুবই সামান্য একটুখানি ওনাকে মিষ্টি খাওয়ার জন্য আমরা দিয়ে এসেছিলাম, খুবই সামান্য পারিশ্রমিক, মানে উনি যেভাবে আমাদের বুঝিয়েছিলেন সেটা মানে অনেক উৎকৃষ্ট, আমি সেরকম কিছু করতে পারিনি। এই হচ্ছে আমার সেই শরৎকুটির এত সুন্দর বিল্ডিং কনস্ট্রাকশন, এত পুরনো কাঠ এখনও সেভাবে আছে। মাটির দালান, মাটির দোতলা এখন নেই, সিমেন্টের, এটার বাইরের সিমেন্ট দিয়ে করা হয়েছে, কারণ নদীর বন্যায় বারে বারে ক্ষতি হয়ে যাচ্ছিল। রান্নাঘরটাও ভেঙে গেছে, সেটা আর নেই। পেছনে গোলাঘর, সেটা খুবই সুন্দর স্ট্রাকচার দেখলাম। তারপর বাকি কিছু কিছু জিনিস যেগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো এখন নেই। এত আধুনিক ভাবে ওই গ্রামের ভেতর যে বাড়িটা বানানো, সত্যি না দেখলে বিশ্বাস হবে না। ঘরগুলো সব বন্ধ, কিন্তু জানলার বিয়ের গড়াদের ভেতর দিয়ে ক্যামেরা ঢুকিয়ে আমি বেশ সুন্দর ভিডিও করেছি, আমার কোনো অসুবিধা হয়নি। দেখুন, আপনাদেরও দেখাচ্ছি, সাদা ধবধবে চাদর পাতা, ভেতরের সমস্ত ঘর ঝকঝক করছে, মানে প্রতিদিন ঘরগুলোকে পরিষ্কার করে গুছিয়ে রাখা হয়। আমি তো বলবো এখানে প্রবেশের জন্য টিকিট করা উচিত, তাহলে যারা কাজ করছে তাদের সকলেরই একটু মন দিয়ে কাজ করতে ইচ্ছেও হবে, উপকারও হবে। গাছগাছালি, শান্ত পরিবেশ, পাখির কিচিরমিচির, এই যে দেখুন না সামনে পাখির খাঁচাটা, আমি ঢুকতেই কেন যেন মনে হলো কী সব বলছিল। তারপরে সামনে গিয়ে আমিও একটু চুপ করে কিছু বললাম, যেন সব থেমে গেল। এই যে পেছন পাড়টা, এটা বাড়ির পেছনের দিকে ঠাকুরঘর এবং গোলাঘর। এই যে ভদ্রলোক, উনি আমাদের সমস্ত কিছু যত্ন করে বোঝাচ্ছিলেন। সিঁড়িগুলো দেখুন, এই যে লাল টকটকে সিঁড়ি, এটা পুরনো দিনে বেশিরভাগ দোতলা বাড়িতে এরকম সিঁড়ি দেখা যেত। খুব সুন্দর, পা ফেলে উঠতে যে কী মজা লাগছিল, আর জুতো খুলে ঢুকতে হয়। তো এখানে খুবই একটা সুন্দর অনুভূতি হয়। রেঙ্গুনে তিনি যখন চাকরি করতেন, সেখানে চাকরি রিটায়ারমেন্টের পর সেখান থেকে তিনি এখানে এসেছিলেন। তার মেজদির বাড়ি এই জায়গা থেকে খুবই কাছে ছিল, তো মেজদিকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। সেই দিদির বাড়ির কাছে এই জায়গা তিনি ভালোবেসে এখানে বাড়ি করেছিলেন। তার দ্বিতীয় স্ত্রী, তার ভাই তার সঙ্গে থাকতো। এই বাড়িতেই তার যখন দ্বিতীয় স্ত্রী মারা যায়, তাকে দাহ করা হয়েছিল কাছাকাছি, এবং সেখানে তার একটা একটা স্মৃতি বানানো রয়েছে, সিমেন্ট দিয়ে কভার করা আছে। খুব বাড়িতে ঢোকার প্রবেশপথেই বাঁ দিকে মানে পড়ে আপনারা দুটো দরজা আছে, তো একটা দরজা দিয়ে বেরোনোর, সেদিক দিয়ে গেলে সেদিক দিয়েও ঢোকা যায়। সেদিক দিয়ে এই স্মৃতি, এই যে এই মানে এই যে এই যে তাদের যে ভস্য রাখা আছে সেই জায়গাটা দেখা যায়। আর জানলাগুলো দেখুন সবুজ রঙের। এই যে গড়া, যখন বেঁচে ছিলেন তখন না আমি না, না ওনার বাবা দেখেছেন। না, আমার আমার তখন ফ্যামিলি 10 বলছে বছর না, বয়স। আপনি তো না, মানে আমার বাবা দেখেছেন, বাবার তখন 10 বছর বয়স। উনি 38 সালে মারা যায়, বাবার 28 সালে জন্ম। বাবা ওনার পাতে খেয়েছে, বাবাকে রবি বলে ডাকতো, ঠিক আছে। সাথে 4 পুরুষ ধরে আমরা দেখাশোনা করছি ওখানে। বেশ বড় বড় ঘরগুলো, 100 বছরের পুরনো একটা দেওয়াল ঘড়ি, তাতেও দম দিলে এখনও চলছে, একদম নতুনের মতো। এই যে ঘরে, এখানে রাতের বেলা মিটিং হতো, বিপ্লবীরা আসতেন এবং সেখানে মিটিং করতেন। তো এখানে সমস্ত আসবাবপত্র দেখুন, পুরনো কাঠের, বার্মাটিক, সেই জন্য এখনও একদম অ্যাজ ইট ওয়াজ আছে। তো যেমন ছিল তেমনই আছে। আর এই ঝকঝকে শান বাঁধানো দালান, সুন্দর যা কিছু দেখছেন, এগুলো সব মাটির ছিল এক সময়, কিন্তু এখন কালের
কালো চক্রে এতটা পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, সেটাকে রক্ষণাবেক্ষণ করা দায় হয়ে উঠতো যদি না কিছুটা অংশ পাকা করা হতো। তো ওই জন্য এটাকে কিছুটা মেনটেন করার জন্য পাকা করে রাখা হয়েছে, সিমেন্ট দিয়ে কিছুটা দেওয়ালগুলোকে রক্ষা করা হয়েছে। বাকি সমস্ত কিছুই পুরনো দিনের মতোই, যা কিছু আগে ছিল সেরকমই রাখা রয়েছে। আপনারা যদি ঘুরতে আসতে চান শীতকালে কলকাতার কাছাকাছি কোনো জায়গায়, তাহলে অবশ্যই দেউলটিতে বেড়াতে আসতে পারেন। দেউলটি আসলে খিরাই, এই দুটো একসাথে করে সুন্দরভাবে বিকেলের মধ্যে বাড়ি ফিরে যেতে পারেন। নিজেদের গাড়ি থাকলে তো কোনো ব্যাপারই না, না হলে ট্রেনে করে খুব অল্প খরচে আরামসে এখানে আসতে পারেন। আমি পরের ভিডিওতে একটা খুব সুন্দর জায়গা শেয়ার করব, যেখানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত খুবই ভালো, কম খরচ, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, 5 স্টার হোটেলের থেকে কিছু কম নয়। আর আজকের এই ভিডিওতে আরেকটা ছোট জিনিস আমি দেখাবো আপনাদের। দেখুন কত কম লোকজন, আর এত সুন্দর করে আমি ঘুরেছি। আমার মন চাইছিল না যে আমি আরও কিছুক্ষণ থাকি, ইচ্ছে করছিল, মন চাইছিল না যে আমি ফিরে যাই। কলকাতার এত প্রতিদিনের যে একটা হই হট্টগোল তাড়াহুড়োর জীবন, সেখানে একটু নিঃশ্বাস ফেলার উপায় হয় না, নিজের সাথে কথা বলার সময় হয় না। ওই কয়েকটা ঘন্টা যেন আমি শ্বাস নিয়ে আকাশের সাথে মিশে খুব খুব আনন্দ করেছি, ভীষণ ভালো লেগেছে। তো যারা সাহিত্য ভালোবাসেন বা ভালো না বাসলেও যাদের গ্রাম বাংলা বা গ্রাম দেখার খুব ইচ্ছে, কলকাতার এই জায়গায় হুগলির এই গ্রাম আপনারা ঘুরে আসতে পারেন। এখানে রূপনারায়ণ নদী আছে, আর এই নদীর ধারে পিকনিকেরও জায়গা আছে, খাওয়া দাওয়ারও বন্দোবস্ত আছে, নাহলে নিজেরাও নিয়ে করতে পারেন, ব্যবস্থা সব রকমেরই আছে। ছোট একটা গ্রামের হাট দেখতে পাবেন, সাধারণ সরল সহজ মানুষগুলোর মুখে হাসি দেখতে পাবেন, সেখানে এতটুকুও মেকি ভাব নেই। তারা দাম দিয়ে জিনিস বিক্রি করছে, কিন্তু তবুও অনেক সস্তা। আর কোনো খারাপভাবে ওরা কিছু বলে না। আমি দেখাবো, আমি একটা সামান্য জিনিস কিনেছিলাম, আমার খুব ভালো লেগেছিলো, ইচ্ছে করছিল, কারণ যে সমস্ত জিনিস এখানে পাওয়া যায় না বা সহজে পাওয়া যায় না, যেমন কিছু কিছু জিনিস, যেমন আমি বলবো, ওখানে শরৎ কুটিরের ঠিক সামনেই কাছাকাছি একজন ভদ্রলোক কিছু কাঠের জিনিস, হাতের কাজ বিক্রি করছিলেন। সময়ের অভাবের জন্য আমি ওই অংশটা শেয়ার করতে পারছি না, আমি ভালো করে ভিডিও করতে পারিনি, কিন্তু উনি সত্যি অসাধারণ হাতের কাজ করেছেন। এবং থাক, আমি এটাই বানাবো। কোনোদিন পিরিং শাক তা আন্দাজে যা শাক পাতা তাই কাটছে। না খেয়ে দেখুন না, সব রকম শাক অনেকে খায়নি, মেথি শাক খায়। কি ভালো লাগলে কি পরে তো আর পাবো। শেষ পর্যন্ত এই পিরিং শাক 10 টাকার এক আটি কিনে নিয়ে আমরা আবার ফেরত যাওয়ার জন্য রেডি হলাম, কলকাতা, ব্যাক টু হোম। তো আজকের ভিডিওটা বাংলায় শেয়ার করার জন্য আমার একটু সাহস দরকার ছিল, তো ভাবলাম যে না, আমি বাংলাতেই করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন অবশ্যই, আর সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর পরে একটা ভালো ভিডিও শেয়ার করব একটা সুন্দর জায়গার। তো ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।